তো আমার ফ্লাইট অ্যাভিয়াঙ্কা, একবার দেখুন এই ফ্লাইট। আমি উঠতে পারলাম না, বোর্ড করতে পারলাম না, বেরিয়ে গেল। আমার ফ্লাইট একদম চলে যাচ্ছে, একবার দেখুন। আমার ফ্লাইট রানওয়েতে, আমাকে উঠতে দেওয়া হচ্ছে না। তাহলে ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারের কী অবস্থা দেখুন। তো প্রিপেয়ার হয়ে যাই এখন রাত কাটানোর জন্য এখানে। এত ডাঙ্কি মেরে মেরে আমাদের মানে কি হয়েছে, ইন্ডিয়ান পাসপোর্টের রেপুটেশনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইডে। তো না, পড়াশোনা করবো না, আমি টাকা দিয়ে আমি এরমভাবে ইল্লিগালি যাব। আমি এখানে ঘুমিয়েছিলাম, এখন রাত্রি 12:30 কাছাকাছি বাজে। নমস্কার সবাইকে, এক নতুন দিনের নতুন ব্লগে। আজকে এখন আছি আমি JFK টার্মিনাল 4, মানে নিউ ইয়র্কে আছি। নিউ ইয়র্ক থেকে আমি যাচ্ছি গুয়াতেমালা। আমার 26th কান্ট্রি, 25 কান্ট্রি হয়ে গেছে, এখন কান্ট্রি কাউন্ট শুরু হবে। ফার্স্ট আমার ফ্লাইট যাচ্ছে এল সালভাডোর থেকে আবার ফ্লাইট পাল্টে আমি গুয়াতেমালা যাচ্ছি। সব ডিটেলসে বলছি, এখান থেকে আমি ব্লগ শুরু করছি। একবার দেখুন, আমার আর 2 ঘন্টার মধ্যে ফ্লাইট আছে, একবার দেখাই। এদিকে হলো অ্যাভিয়াঙ্কা এয়ারলাইন্স, এদিকে হলো ল্যাটাম, আর এদিকে দেখুন এয়ার ইন্ডিয়া আছে ফর অল দ্য ইন্ডিয়ান ফ্লাইটস। তো চলো এয়ার ইন্ডিয়াকে এখন টাটা বলি। সেন্ট্রাল আমেরিকার দিকে হার্ডেস্ট পার্ট শুরু হচ্ছে আমার লাইফে, মানে আমার এই জার্নির, এবং খুব টাফ কান্ট্রি এগুলো। চলো, ইমিগ্রেশন আছে, চেক ইন হবে, তারপর কথা হবে। তো একবার দেখুন, এখানে চেক ইন করবো। এখানে বিশাল লাইন, এখান থেকে আমার প্রায় সোজা এরম যাচ্ছে, তারপর আছে মানে আপনি এয়ারপোর্টে এলে প্রায় আপনার এইখানে 40 মিনিট যাবে আপনার ইমিগ্রেশন করে চেক ইন করতে, সব কিছু করতে। তো আগে আগে আসবেন। তো এই লাইনে ওয়েট টাইম হলো অ্যারাউন্ড 1 ঘন্টার কাছাকাছি, কারণ হলো 45, এখান থেকে আমি দাঁড়িয়ে আছি আরও 20 মিনিট। তো 1 ঘন্টার কাছাকাছি ওয়েট টাইম, আপনাকে অনেক আগে আসতে হবে। একবার দেখুন লাইনটা, ওইখানে ঘুরে আবার এইখানে, আবার ঘুরে ওইখানে, তারপর ইমিগ্রেশন, তারপর চেক ইন। আমার ফ্লাইট আছে হলো 4:05, এখন টাইম হলো 1:20, 3:05 গেট খুলবে, দেখা যাক কী হয়। কিন্তু ইউরোপিয়ান পাসপোর্ট এবং আমেরিকান পাসপোর্ট ছাড়া আমি কোনো ফ্লাইট যদি আমার টাইমেও থাকে, আমি আগে আগে বেরোতে পারবো না। ইন্ডিয়ান পাসপোর্টে এই ফেসিলিটি নেই, এটার মানেটাই জানি না, দেখা যাক। ওকে, তো অ্যাট লাস্ট চেকিং ডান, সব কিছু ডান। ইমিগ্রেশনে খুব সিম্পল, মানে সেকেন্ডের মধ্যে ইমিগ্রেশন পার রাখলো, ডান, শেষ, কোনো কোশ্চেন না, কিচ্ছু না। কিন্তু আমার একটা কথা বলার, যেটা হলো, কিন্তু এই যে টোটাল প্রসেসটা, মানে ব্যাগ চেক ইন হয়েছে, হয়েছে, অল গেটসের দিকে যে বোর্ডিং পাস নেওয়ার পরে যে এলাম, এই টোটাল প্রসেসটা কিন্তু অ্যারাউন্ড 1 ঘন্টা 10 মিনিট আমার প্রায় লেগেছে প্রায়। তো আপনি টাইম হাতে নিয়ে আসবেন, নয়তো আপনার ফ্লাইট মিস হয়ে যাবে ম্যাক্সিমাম টাইমে। যা দেখতে পাচ্ছি আমার তো মিস হতে হতে বাঁচলো। তো চলো, গেট ওপেন হয়ে গেছে, এখন টাইম হয়ে গেছে, গেট ওপেন হয়ে গেছে, যাই। গেট এদিকে A7, আমার সবাই দেখুন দৌড়াচ্ছে। চলো, আমাকেও দৌড়াতে হবে, লেটস গো। তো A7 চলে এসছে আমার গেট, একবার দেখুন, দিস ওয়ান A7। ওকে, তো চলো যাওয়া যাক, দেখি কি কন্ডিশন। এখনও পর্যন্ত সবাই বসে আছে এখানে, তার মানে এখনও গেট খোলেনি। ওকে, তো একবার দেখুন, এখানে স্যান সালভাডোর লেখা আছে, এল সালভাডোরের ক্যাপিটাল, আমি যেখানে যাচ্ছি। তো চলো, গেট আর কিছুক্ষণে খুলবে, ওরা এখন ওপেন করেনি, কিছুক্ষণ ওপেন হবে, যাবো। এখানে আমাকে আটকে দিয়েছে, যেতে দিচ্ছে না। একবার দেখুন, এখানে এরকমভাবে ব্যাপার, আমি দেখি কি করা যায়। আমাকে উঠতে দিচ্ছে না। তো আমাকে আটকে দিল, আমাকে যেতে দিল না এল সালভাডোর হয়ে গুয়েতেমালার যাওয়ার পথে বাধা। একবার দেখুন আমার পাসপোর্ট, আমি ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার বলে আমাকে যেতে দিচ্ছে না, ইউএস ভিসা থাকা সত্ত্বেও। তো ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার ইউএস ভিসা থাকা সত্ত্বেও যেতে দিচ্ছে না, বলছে $1000 লাগবে। ট্যাকো বলে একটা ভিসা আছে, সেই ভিসাটা আমাকে নিতে হবে, নয়তো ডিসিউড করছে। এল সালভাডোর দিয়ে ট্রানজিট করছি বলে। দেখা যাক, এই হয় ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারদের, দেখুন কি অবস্থা পাসপোর্টে, দেখা যাক কি হয়, আমি বলছি। এখানে সবাই ইউজ করছে, এই হলো গেটের অবস্থা। তো আমার ফ্লাইট অ্যাভিয়াঙ্কা, একবার দেখুন এই ফ্লাইট। আমি উঠতে পারলাম না, বোর্ড করতে পারলাম না, বেরিয়ে গেল, আমাকে উঠতে দিল না। তাহলে
ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারের কী অবস্থা দেখুন, ইউএস ভিসা থাকা সত্ত্বেও। তো আমাকে বসিয়ে রেখেছে, ফ্লাইট বেরিয়ে গেল, হাসাহাসি করছে এখানে, কিন্তু অ্যাটেন্ড করছে না, এটাই হলো ব্যাপার। এবং আমি আলাদা করে বলছি এটার কি প্রসেস, কেন হলো এটা, কি হলো এটা, এটা ভ্যালিড রিজন আছে, কিন্তু সেটার জন্য যে ডিশিডিউল করে দেবে সেটা করে দিচ্ছে না আপাতত, বসিয়ে রেখেছে। এন্টারটেন করা উচিত, অনেকক্ষণ হয়ে গেল, ফ্লাইটটা ফ্লাই করে গেল। এখানে দেখুন হাসাহাসি করছে সবাই। তো একবার দেখুন, এটা আমার ফ্লাইট ক্যান্সেল হলো, 10টার আগে আমাকে চেঞ্জ করতে হবে, এইটা হলো ব্যাপার। আমাকে উঠতে দিল না। ওকে ওকে, আমাকে 10টা অবধি ওয়েট করতে হবে, দেখি আমি, দেখা যাক কী করি, আপনাদের বলছি। আমার ফ্লাইট একদম চলে যাচ্ছে, একবার দেখুন আমার ফ্লাইট রানওয়েতে, আমাকে উঠতে দেওয়া হচ্ছে না। রিশিডিউল করার একটা প্রাইস আছে, এই দেখুন রানওয়েতে চলে যাচ্ছে, টাটা করার টাইম চলে এসছে। আমাকে 10টা অবধি টাইম দিয়েছে, আমি রিশিডিউল করবো না, ক্যান্সেল করবো না, কী করবো এখন কল করে দেখতে হবে। সব কিছু করে জানাচ্ছি কি হলো। এটা এক্সপেক্টেড যে অনেক কিছু আমি ফেস করবো এই জার্নিতে ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারের জন্য। এবং আপনারা দেখুন ইন্ডিয়ানদের যারা বলছি যে কি অবস্থা পাসপোর্টের, চলো আপনাদের এবার বোঝাই যে কি হলো। দেখুন খালি হয়ে গেছে, কেউ নেই, আমাকে উঠতে দিল না ফ্লাইটে। মেইন সিনটা কি, আই এম ট্রানজিটিং থ্রু এল সালভাডোর দিয়ে ট্রানজিট করতে গেলে আমাকে বলছে যে ফ্লাইটে উঠতে গেলে $1000 লাগবে, $1000 ইউএসডি। $1000 মানে হলো এখন যদি 92 চলে মানে 92,000 টাকা, 92,000 আমাকে পে করতে হবে এল সালভাডোর দিয়ে যাওয়ার জন্য ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারকে, 92,000 আমাকে পে করতে হবে। তো এইটা হলো ব্যাপার, এখনই নয়তো ফ্লাইটে উঠতে দেবে না। তো আমি বললাম আমি যদি ডাইরেক্ট গুয়েতেমালা যাই বা হলো অন্য কোনো কান্ট্রি যাই, বললো তাহলে কোনো প্রবলেম নেই, শুধুমাত্র এল সালভাডোরেই এটা প্রবলেম যে ট্রানজিট করা যাবে না। তো প্রিপেয়ার হয়ে যাই এখন রাত কাটানোর জন্য। এখানে আমাকে এখন অনেক কিছু করতে হবে, জল ভরে নিই একবার, দেখুন জল ভরে নিচ্ছি, আমাকে এখন রাত কাটাতে হবে, অনেক কিছু করতে হবে। ওকে দেখ, একের পর এক জলের বোতল ভরে নিই, আমাকে এখানে রাত কাটাতে হবে। কারণ হলো আমি যদি রিশিডিউল করি আমার ফ্লাইট ইন অ্যাভিয়াঙ্কায়, তাহলে আমার অ্যারাউন্ড $360 বা $300 পড়বে, যেটা হলো 24,000-এর কাছাকাছি। আর যদি আমি কালকে সকালে অন্য একটা ফ্লাইট কাটি, সেটা পড়বে হলো অ্যারাউন্ড কত $190-এর কাছাকাছি। তো এই ফ্লাইটটা ক্যান্সেল এনিহাউ করে আমাকে নেক্সট ফ্লাইট কাটতে হবে, যেটা জেট ব্লু, সেটাই আমাকে আমার মনে হয় করা উচিত। যত মানে নেক্সট যেটা করবো, স্টেপটা নেব যেটা যত কমে হবে সেটা হলো বেস্ট অপশান। সেটাই আমার বাজেট ট্রিপের মেইন টার্গেট এবং টোটাল ট্রিপের ট্রাভেল এক্সপিরিয়েন্স বলে সেটাই হলো মেইন টার্গেট। চলো দেখা যাক, আরও কটা জল ভরে নিই, প্রিপেয়ার হয়ে যায়। আজকে আমার সাথে আপনি এই ভিডিওতে চলতে থাকবেন যে কী কী আরও এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করবো। তো এখন 7:23 বাজে সন্ধ্যেবেলা, একবার দেখুন বাইরে মানে সন্ধ্যা হয়ে গেছে। আপনাদের পুরো ব্যাপারটা বলি কি ঘটলো আমার সাথে। এখন এটা একটুখানি বড় এক্সপ্লেনেশান আছে এবং আমি অনেক কিছু বলবো এটার মধ্যে, মন দিয়ে শুনবেন। যাদের দরকার ইন্টারন্যাশনাল ট্রাভেলের তাদের অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট। যারা এল সালভাডোর ট্রাভেল করতে চাও তাদের জন্য ইম্পর্টেন্ট, এবং যারা নর্মাল ইন্ডিয়ান পাসপোর্ট মানে অনেক কান্ট্রি ট্রাভেল করছো তাদের জন্য শোনাটা খুব দরকার যে ব্যাপারটা কী। তো আমার কি হয়েছে একবার দেখুন, এখানে আমি বসে আছি, এখানে দুটো ব্যাগ রেখে এখানেই বসে আমি রাত কাটাবো এরমভাবে। এবং JFK এয়ারপোর্টের বাইরে আমি আছি, বাইরে মানে হলো এয়ারপোর্টের ভেতরেই টার্মিনাল 4, কিন্তু মানে হলো যেটা চেক ইন করে আমি চলে গেছিলাম সেখান থেকে এক্সিট করে নর্মাল চলে এসেছি। এখানে হলো আপনার ফ্লাইট ক্যারিয়ার যেগুলো আছে যেখান থেকে বোর্ডিং পাস নেই সেসব জায়গায় চলে এসেছি। তো এটা ইন্ডিয়ার মতন না যে আপনাকে এয়ারপোর্টে ঢুকতে গেলে প্রত্যেকবার আপনার টিকিট লাগবে, এয়ার টিকিট লাগবে। আমাকে যেটা আপনি দেখলেন, আমাকে ফ্লাইটে উঠতে দিল না, আমাকে বলছে নাকি $1000 লাগবে, $1000 মানে 92,000 রুপিস লাগবে এল সালভাডোরে ঢোকার জন্য। ওকে, তো এল সালভাডোরে ডাইরেক্ট ঢোকা যায় না ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার এবং ইউএস ভিসা থাকলে, কারণ যার জন্য আমি গুয়েতেমালা থেকে জার্নি শুরু করছিলাম সেন্ট্রাল আমেরিকার। কিন্তু কি হয়, তারপর আমি জার্নি শুরু করছিলাম, কিন্তু কি হয় গুয়েতেমালা যে আপনি যাচ্ছেন সেটা আমার ফ্লাইটটা ছিল মানে স্যান সালভাডোর হয়ে, মানে প্রথম ফ্লাইটটা JFK থেকে স্যান সালভাডোর, তারপরে ফ্লাইটটা স্যান সালভাডোর থেকে গুয়েতেমালা। তো
আমার প্ল্যানটা ছিল গুয়েতেমালা থেকে শুরু করবো, স্যান সালভাডর বা অন্য কোনো কান্ট্রি থেকে না। কারণ গুয়েতেমালা গেলে, গুয়েতেমালা প্রথম যখন স্ট্যাম্পটা দেয় ইউএস ভিসার পরে, ওই স্ট্যাম্পটা CA4 একটা ভিসা দেয়। CA4 ভিসা ভ্যালিড ফর 90 ডেজ। এবং CA4 ভিসাটা কি? CA4 ভিসা হলো 90 ডেজের জন্য ভ্যালিড থাকে, পরপর 4টে কান্ট্রিতে আপনাকে এন্ট্রি দেয়। সেটা প্রথমত গুয়েতেমালা, তারপর এল সালভাডোর, তারপর হলো হন্ডুরাস, তারপর নিকারাগুয়া। এই 4টের জন্য ভ্যালিড ফর 90 ডেজ আপনাকে গুয়েতেমালায় ঢুকতে আর নিকারাগুয়া থেকে বেরোনো 90 ডেজের মধ্যে বেরোতে হবে। তো তার জন্য আমি গুয়েতেমালায় ছিলাম, কিন্তু আমার ফ্লাইটটা স্যান সালভাডর হয়ে আছে, এল সালভাডরের ক্যাপিটাল। তো আমি ভেবেছিলাম বেরিয়ে যাব, কিন্তু আপনি যদি স্যান সালভাডর থেকে ট্রানজিটও করতে চান তাহলেও আপনার CA4 ভিসাটা লাগবে। কিন্তু আমি তো ট্রানজিট করছি, আমাকে কেন পেমেন্ট করতে হবে? কিন্তু ট্রানজিট করলেও অ্যাজ পার গুগল এবং সব কিছু আমি ভালো করে রিসার্চ করে দেখলাম যে আপনার $1000 লাগবে, $1000। তো আমি তো সেটা দেবো না, তো আমাকে ডাইরেক্ট গুয়েতেমালায় যেতে হবে। এবার যদি ডাইরেক্ট গুয়েতেমালা যাই, এই ফ্লাইটটা রিশিডিউল করি বা হলো প্ল্যান চেঞ্জ করি ফ্লাইটের, তাহলে আমার প্রাইস পড়বে হলো অ্যারাউন্ড $360 বা $450 মতন পড়বে, যেটা হলো অ্যারাউন্ড 24,000, 25,000, 30-35,000 মতন পড়বে আমার, শুধু এই ফ্লাইটটাকে করার জন্য। যে নেক্সট ফ্লাইট কখন কি আছে গুয়েতেমালার জন্য ডাইরেক্ট দেখলাম 13,000-এ 12,000, 13,000 টাকা নেক্সট ফ্লাইটটা আছে কালকে সকালবেলা। তাই জন্য আমি রিল্যাক্স ছিলাম, সেরকমভাবে ওদের সাথে কথা বলছিলাম, যদি নাও হয় আমি সেটা কেটে নেব। তো এটা নন রিফান্ডেবল টিকিট ছিল। নন রিফান্ডেবল টিকিটের জন্য আমার কোনো রিফান্ড আমি পাইনি, তাও আমি রিফান্ডের জন্য অ্যাপ্লাই করেছি। তো কোনো রিশিডিউল না করে রিফান্ডের জন্য অ্যাপ্লাই করেছি এবং রিফান্ড $7.1 আমি রিফান্ড পেয়েছি। সেটা ক্রেডিট হয়ে যাবে উইদিন 72 আওয়ার্স বা হলো 3 ওয়ার্কিং ডেজ ক্রেডিট হয়ে যাবে। এবার সিনটা কি হয়, কেন হয়েছে এটা? আমাকে গুয়েতেমালা ডাইরেক্ট যেতে হবে, কেন ট্রানজিটের জন্য 1000 দিয়েছে? এই রুটটা, এই যে একবার ম্যাপটা দেখাচ্ছি, এই যে যেটা আমি যাচ্ছি, এটা হলো পুরো ডাঙ্কি রুট। মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিরা কী করে, আমি আপনাদের ডাঙ্কির ব্যাপারে আগেও বলেছিলাম, ডাঙ্কিটা কী করে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিরা কী করে, তাদের অনেক টাকা লাইক জমি জমা বিক্রি করে বা ক্ষেত বিক্রি করে তারা মোটামুটি 40-50 লাখ টাকা দেয় এজেন্সিকে, তারা হলো নিয়ে যায় USA। যারা হলো US ভিসা নেই এবং ইল্লিগাল রুটে যারা এন্ট্রি করছে US, তারা হলো ডাঙ্কি করে, সেটাকে বলে ডাঙ্কি। তো তারা কী করে, প্রথমে হলো ইউরোপে যায়, পোল্যান্ড যায়, প্রথমে UAE যায়, UAEতে গিয়ে তারা ওয়ার্ক ভিসা নেয়, ওয়ার্ক ভিসা নিয়ে ওয়ার্ক ভিসার থ্রু দিয়ে অনেক কান্ট্রি ট্রাভেল করতে পারবেন এবং ফেক স্যালারি দেখায়, তারপর স্যালারি দেখিয়ে তারা যায় পোল্যান্ড থেকে ফ্লাই করে স্পেন বা পর্তুগাল, ওখান থেকে তারা ক্যারিয়ারে করে যায় কলম্বিয়া থেকে তারপর জার্নি শুরু করে, যেটা আমি উল্টো দিক দিয়ে আসছি, যার জন্য উল্টো দিক দিয়ে আসছি, মানে ডাঙ্কি রুট দিয়ে গেলে আরও সমস্যা, এবং ভায়া পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস, এল সালভাডর হয়ে গিয়ে পৌঁছায় গুয়েতেমালা, তারপর মেক্সিকো বর্ডার পেরিয়ে US ঢোকে। তো এইখানে কি হয়েছে, তার জন্য ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার এবং আফ্রিকার অনেক কটা লিস্ট আছে, আমি দেখিয়ে দেবো এখানে লিস্টগুলো কী কী আছে। সেই সব কান্ট্রি যারা মানে পাসপোর্ট হোল্ডার, তাদের জন্য $1000টা করেছে, কিন্তু অন্য কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য এটা লাগবে না। তো আমাদের এই ইন্ডিয়ান পাসপোর্টের অবস্থা একবার দেখুন, এত ডাঙ্কি মেরে আমাদের মানে কি হয়েছে, ইন্ডিয়ান পাসপোর্টের রেপুটেশনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিংও প্রচুর নেমে গেছে ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার। এই লাইনে তো, এই রুটে ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারে কেউ বিশ্বাসই করে না। ইন্ডিয়ান পাসপোর্টের যে জায়গাটা চলে এসছে এখন ওয়ার্ল্ড ওয়াইডে, খুব খারাপ জায়গায় চলে এসছে। এই জায়গাটা থেকে যে কী করে বেরোনো যায়, সেটা আপনাদেরই ঠিক করতে হবে, আমরা সবাই মিলে ঠিক করতে হবে। যে এই ডাঙ্কি করা, মানে ম্যাক্সিমাম লোক কী হয়, এডুকেটেড হয় না, যার জন্য ডাঙ্কি রুটটাকে প্রেফার করে বেশি। আপনি 50 lakhs দিয়ে আপনি ডাঙ্কি প্রেফার করছেন, 50 lakhsে ভালো এডুকেশন চলে আসে, ফরেন অনেক কিছু চলে আসে, সেই এডুকেশনের থ্রু দিয়ে আপনি US ভিসা পেয়ে যাবেন। কিন্তু না, পড়াশোনা করবো না, আমি টাকা দিয়ে আমি মানে এরমভাবে ইল্লিগালি যাব, এবং ওটা US। আমি অনেকের সাথে দেখা করেছি, আমি অনেক ডাঙ্কির লোকের সাথে দেখা করেছি, অফিসিয়ালি ভিডিওতে বলা যায় না, দেখানো যায় না তাদেরকে। তো এটাই হলো ব্যাপার। তো টাকা দিয়ে যাব কেন, পড়াশোনা করে US ভিসা তোলে, US ভিসা দিয়ে US যাও, এরমভাবে একটা ইন্ডিয়ান পাসপোর্টকে এরমভাবে ডাউন করাটা ঠিক না। তো আমার নেক্সট ফ্লাইট কালকে কাটা আছে, এখন পুরো এয়ারপোর্টেই রাত কাটবে, এবং এখানে প্রত্যেকটা খাবার, এবং দেখুন এখানে এদিকে খাওয়ার দোকান আছে, এদিকেও খাওয়ার দোকান আছে, প্রচুর কস্টলি খাবার। তো আমার কাছে কিছু খাবার দাবার আছে, যেরকম ভুজিয়া আছে, চাল ভাজা আছে, কেক আছে, সেগুলো খেয়েই রাতটা কাটবে, এখানেই ঘুমাবো, এখানেই এডিট করব, সিনেমা টিনেমা দেখে এখানেই কেটে যাবে, এবং কালকে সকালে আবার ট্রাই করব গুয়েতেমালা ঢোকার, ডাইরেক্ট ফ্লাইট আছে। তো আমি যে আমার ফোনটা চার্জ করবো, একবার দেখুন এখানে একটা পোর্টও কাজ করছে না, এখানে দেখুন এটা পুড়ছি, এটা পোর্ট, একটা পোর্টও কাজ করছে না, এখানে লাইট জ্বলে, একটা পোর্টও এখানে কাজ করছে না দেখুন। আর এটাকে বলে হলো ইউনিভার্সাল অ্যাডাপ্টার, যেখানে হলো এটা হলো আমেরিকার পোর্ট, এটা ইউরোপ, আর এটা খুলে দিলে বাকি কন্টিনেন্টগুলো, সব কন্টিনেন্টে চলবে। আর এটা হলো ইন্ডিয়ান, এখানে প্লাগ আছে।
তো এইটা অবশ্যই যখন ইন্টারন্যাশনাল ট্রাভেল করবেন এই ইউনিভার্সাল অ্যাডাপ্টার ক্যারি করবেন, নয়তো আপনি সব প্লাগে গিয়ে মানে প্রবলেম ফেস করবেন যে যেখানে কোনো প্লাগ পয়েন্টেই আপনাদের ইন্ডিয়ান প্লাগগুলো ঢুকবে না। একবার দেখুন যত রাত বাড়ছে প্রচুর হোমলেস বাড়ছে। এখানে দেখুন আমার ব্যাগ রাখা আছে, ফোন চার্জ দিতে এসেছি, ঘুরে বেড়াচ্ছে কেউ। আরেকটা দেখুন এখানেও, এখান থেকে ডাস্টবিন থেকে জিনিস তুলছে। এবং আপনাকে খুব অ্যালার্ট থাকতে হবে। ইন্টারেস্টিং হতে চলেছে। যেরকম হোক ট্রাভেলিংকে মজা পেতে হবে, ট্রাভেলিংকে ভালোবাসতে হবে। ওকে, তো এখন রাত্রি 12:30টার কাছাকাছি বাজে। এবার দেখুন জেএফকের অবস্থা। তো এই এখন জেএফকের এই সিন, সুন্দর একদম সেট হয়ে শুয়ে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই উঠে পড়তে হবে, সকাল হবে। তো গুড মর্নিং, মানে বুয়েনাস দিয়াস। স্প্যানিশে গুড মর্নিংকে বলে বুয়েনাস দিয়াস, আর গুড নাইটকে বলে বুয়েনাস নোচেস। তো গুড মর্নিং ফ্রম জেএফকে এয়ারপোর্ট। এখন সকাল বাজে হলো 4:45, বাজতে চললো, কিছুক্ষণের মধ্যেই 5টা বাজবে। আমি এখানে ঘুমিয়েছিলাম প্রথমে, ওইখানটা ঘুমিয়েছিলাম মানে এই মেটালটার উপরে। এবং মেটালটা এই ঠান্ডা, যা বাইরে ঠান্ডা -4 ডিগ্রি, মেটালটা প্রচণ্ড ঠান্ডা, তো ঘুমানো যাচ্ছে না, ঠান্ডা লাগছে। তাই জন্য আমি এখানে ঘুমালাম। এখানে জায়গা ছিল, মাঝে দেখুন হাতল নেই, এখানটা সুন্দর ঘুমালাম। ওখানে আমার পিলো আছে, নিচে ব্যাগ, এখানে ব্যাগ, সুন্দর ঘুমালাম। তো সকাল হয়ে গেছে, এই দেখুন 5টা বাজে, একদম ডট 5টা সকাল হয়ে গেছে। এবার আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একদম জেট ব্লু, এটা হলো টার্মিনাল 5-এ আছে। আমি এয়ার ট্রেন ধরবো। এয়ার ট্রেন যেগুলো হলো টোটাল জেএফকে এয়ারপোর্টে 8খানা টার্মিনাল আছে, 8 টার্মিনালস আর দেয়ার। সবকটা টার্মিনালের মধ্যে এয়ার ট্রেন চলে এবং এয়ার ট্রেন আনলিমিটেড টাইম আপনি চড়তে পারবেন। চলে এসেছি টার্মিনাল 5-এ, একবার দেখুন। এটা হলো টার্মিনাল 5, পুরোটাই জেট ব্লু, পুরোটাই জেট ব্লু এর ফ্লাইট। দেখুন জেট ব্লু, জেট ব্লু, জেট ব্লু, সবই জেট ব্লু। এটা পুরোপুরি ডেডিকেটেড জেট ব্লুর জন্য। তো চলো ওখানে গিয়ে আমাকে মনে হয় ওকে। তো এখানে কিয়স্ক মেশিন আছে, আমি এখানে গেছিলাম কথা বলতে। এখানে বলছে কিয়স্ক মেশিনে করতে হবে, এই কিয়স্ক মেশিনগুলোয় আমাকে চেক ইন করতে হবে। তারপর এই যে এত বড় লাইন আছে দেখুন, যার জন্য আমি এত আগে এসেছি, এই লাইনে জয়েন করতে হবে। এই লাইনটা হলো আমি যেটা ফেস করেছিলাম। তো এই লাইনটা দেখুন, এই লাইনটা হলো হুইল চেয়ারের জন্য। এখানে হুইল চেয়ারের জন্য লাইন দিতে হবে। এখানে হুইল চেয়ার নিলে কী হয়, এত বড় কিউটা থাকে না। যদি সাথে কেউ থাকে যে হুইল চেয়ারে সে আছে, তাহলে কিউটা কাটিয়ে একদম দাঁড়িয়ে সোজা নিয়ে চলে যাবে। কিন্তু সেইখানেও আবার হুইল চেয়ারের লাইন আছে। একবার দেখুন হুইল চেয়ারও এত বড় লাইন, এবং কত লম্বা লাইন দেখুন। তো চলো, 1 ঘন্টা লাগবে এটা করতে, যার জন্য তো তাড়াতাড়ি চলে এসেছি। এটা করে আপনাদের আপডেট দিচ্ছি গুয়েতেমালা ঢুকতে পাচ্ছি কি না। কত বড় লাইন দেখুন, বাপ রে বাপ। ও হো হো হো। You can see the belt, those straps. Yeah. You can skip through that. আমি বলে দিলাম উপায় যে কী করে, মানে কয়েক ঘন্টা ফ্লাইট থাকলে কী করে ঝটঝট করে যাওয়া যায়। এটা রিকোয়েস্ট করে যেতে হবে টোটালি। একবার দেখুন এই স্ট্র্যাপগুলো তুলে তুলে বেরিয়ে যেতে পারবে। তো আমার সিকিউরিটি চেক কমপ্লিট। আর ট্রিমার সব কিছু আপনি নিয়ে যেতে পারবেন। এখনও পর্যন্ত গেট নাম্বার দেখুন, এখানে দিয়েছে গুয়েতেমালা সিটি, লেখা আছে গুয়েতেমালা সিটি 10:55 AM 1328 অন টাইম। চলো, তো আমি এখানে দেখলাম গুয়েতেমালার কারেন্সি কত পাচ্ছি। এখানে যে কারেন্সি এক্সচেঞ্জ আছে, এখানে আমি জিজ্ঞেস করলাম, এই কারেন্সি এক্সচেঞ্জে বলছে 6.4 গুয়েতেমালার কুইটজেল পাবো। এবার দেখি গুয়েতেমালায় নেমে কত পাবো। ওখানে নেমে একটু বেশি হয়তো পাবো, এবং অল্প আমি ক্যাশ নেব, কারণ হলো বাকিটা আমি শহরে গিয়ে এক্সচেঞ্জ করবো। ওকে, তো ফাইনালি পেয়ে গেছি, বোর্ডিং হয়ে গেছে ফ্লাইটে, এখন ফ্লাইটের দিকে যাচ্ছে। একবার দেখুন ফাইনালি, মানে হলো এল সালভাডোরের থ্রু দিয়ে আমি যেতে পারবো না, ট্রানজিট করতে পারবো না, কিন্তু গুয়েতেমালা ডাইরেক্ট যেতে পারবো। ওখান থেকে আমি বাকি কান্ট্রিগুলো আপনাদের বলছি। তো চলুন ফ্লাইটে উঠি অ্যাট লাস্ট। হোপ কখনো ছাড়বেন না, আশা কখনো ছাড়বেন না, চলুন যাওয়া যাক। তো এটা হলো জেট ব্লু এর ফ্লাইট, একদম ইন্ডিগোর মতো নর্মাল ফ্লাইট, একদম এয়ারবাস কাইন্ড অফ। একবার দেখুন, এইটা আমার 29A, একদম লাস্টে উইন্ডো সিট। তো চলো উইন্ডো সিট ধরে নিই, একদম সিনিক বিউটি দেখাই আপনাদের, তারপর দেখা হবে নেক্সট ভিডিওতে। একবার ফ্লাইটটা দেখাই, ইন্ডিগোর থেকে একটুখানি অ্যাডভান্স। এবার দেখুন, এটা বাইরে খুব সানি ওয়েদার। গুয়েতেমালায় কিন্তু ওয়েদার খুব গরম। এখানে যেরকম 3 ডিগ্রি 4 ডিগ্রি, গুয়েতেমালায় প্রায় হলো 25 ডিগ্রি 35 ডিগ্রি, বেশ গরম। জ্যাকেটগুলো এবার ব্যাগে ঢুকিয়ে দিতে হবে। তো অ্যাট লাস্ট গুয়েতেমালা যাওয়া হচ্ছে। এখানে দেখুন, এখানে ডিসপ্লে আছে, এখানে হে হোয়াটসঅ্যাপ, হোলা কৈতাল এই যাচ্ছে এখানে পরপর। ওকে, এটা স্কিপ দিস, হে আরপান। ও হো, নামও আছে এখানে, মানে যা সিটে তার নাম আছে। ইজ দিস ইউ? ইয়েস, হ্যাঁ।
তারপর লাস্ট নেম, ওকে এত কিছু দিতে হবে, তো চলো পরে দেবো। ফ্লাইট টেক অফ করবে কিছুক্ষণে, এখন যাচ্ছে রানওয়ের দিকে। তো চলো দেখা হবে পরের ভিডিওতে। আপনাদের ঘোরাবো, মানে আমি ফ্লাইট থেকে নামবো, পরের ভিডিও শুরু হয়ে যাবে এবং পুরো গুয়াতেমালার শহর আপনাদের ঘোরাবো, গুয়াতেমালার সম্বন্ধে বলবো এবং কীভাবে আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই দেশগুলো সেটা আমি বোঝাবো। চলো, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। জুড়ে থাকুন এই ওয়ার্ল্ড ট্যুরে এবং জানেন 3টে কী কী করতে হবে। লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন।